আসসালামু আলাইকুম এভরিওয়ান, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো গল্প শুরু করা যাক। আমাদের কাহিনী দেখে মিষ্টি খিলখিল করে হাসছে, ওর হাসি দেখে আমরাও হাসছি। মিষ্টি বলছে, আচ্ছা আমরা এভাবে হাসছি কেন? মনে হচ্ছে আমরা সবাই পাগল হয়ে গেছি। আমাদের হাসি দেখে সামনে থাকা অফিসের স্টাফরা রাগে ফুঁসছে। যাক, ওদের সাথে এত মজা করা যাবে না, আমাদের মতো আমরা ঘুরতে থাকি। 2-3টা ঘন্টা ঘুরে আবার বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে খেয়ে রুমে বসে আছি, তখন মিষ্টি আমাকে ডেকে বলল, লাদেন সামনে গিয়ে দেখো বড় একটা হল রুম আছে, ওখানে যা রাধিকাকে নিয়ে। আমি বললাম, এখান থেকে আবার ওখানে কেন? মিষ্টি বলল, আরে তোরে বলছি তুই যা। এই কথা বলে মিষ্টি চলে গেল। আমি রুম থেকে বের হতে দেখি রাধিকা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। রাধিকাকে দেখে বললাম, কি ম্যাডাম এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? রাধিকা আমার কথা শুনে বলল, আজকে কেন যেন ভালো লাগছে না। আমি বললাম, তা কি নিয়ে মন খারাপ, আমি কি শুনতে পারি? রাধিকা বলল, শুনে কি করবি? আমি বললাম, কি আর করব, ভালো লাগলে তোরে জড়িয়ে ধরবো, আর ভালো না লাগলে চুমা দিব। রাধিকা বলল, তুই সব সময় এমন করিস কেন? একটু কি মন খারাপ করে থাকতে দিবি না? আমি বললাম, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই মন খারাপ করবি কেন? দরকার পড়লে তোর জন্য 5টা জামাই নিয়ে আসবো, তাও মন খারাপ করতে পারবি না। রাধিকা বলল, লাদেন এখন কিন্তু মায়ের খাবি। আমি বললাম, দেখি তোর কেমন সাহস আমাকে মারবি। রাধিকা বলল, যা, তোর সাথে আমি আর কথাই বলবো না। এবার সিরিয়াস হয়ে আমি রাধিকার পাশে দাঁড়িয়ে বললাম, আবিরের জন্য মন খারাপ? রাধিকা বলল, আরে না, আবিরের জন্য না, এতদিন ধরে বাবা মাকে দেখতে পারছি না। আমি বললাম, তুই তো এতদিনের কথা বলিস নাই, আমি তো এখানে আসছি থেকে বাবা মায়ের সাথে কথা বলতে পারি না। রাধিকা বলল, এখান থেকে গিয়ে তোদের গ্রামে বেড়াতে যাব, নিয়ে যাবি না আমাকে? আমি বললাম, তার আগে একটা মিশন কমপ্লিট করতে হবে, পরে নিয়ে যাব। রাধিকা বলল, তুই কি করতে চাস আমাকে পর্যন্ত বলিস নাই, আবার মিশন কি? কিছুই তো বুঝতে পারছি না। আমি বললাম, সময় হলেই বুঝতে পারবি, এখন না। রাধিকা বলল, তবে আর যাইস করিস ভাই, ঝগড়া করিস না, সাবধানে, ঠিক আছে? আমি বললাম, তোর আর বলতে হবে না, এখন চলো। মিষ্টি বলে গেল হল রুমে নাকি যেতে হবে। রাধিকা বলল, তাই তো বলবো, অফিসে সবাইকে ওখানে ডেকেছে, কিন্তু কি জন্য ডেকেছে কে জানে। আমি বললাম, চল তো আগে গিয়ে দেখি। রাধিকা বলল, লাদেন ওখানে গিয়ে কোনো ঝগড়া করবি না, ঠিক আছে? আমি বললাম, কেউ যদি আমার উপরে পড়ে ঝগড়া করে আমি কি ছেড়ে দিব? ভুল তো একটা করে ফেলেছি, যে সাথে সাথে একটা পিস্তল নিয়ে আসি নাই। রাধিকা বলল, এমন মায়ের খাবি না ছেলে, আমার হাতে নামটা বলতেও ভুলে যাবি। আমি বললাম, হয়েছে, এখন চলো যাই। রাধিকা আর আমি হল রুমের দিকে যেতে লাগলাম। দরজার কাছে যেতে রিয়া ম্যাডাম ভিতর থেকে এসে আমাকে জড়িয়ে ধরে একেবারে আমাকে নিয়ে নিচে পড়ে গেলেন। আমি নিচে পড়ে আছি আর উনি আমার উপরে। রিয়া ম্যাডামের দিকে তাকাইতে তার চোখের উপর আমার নজর গেল। রিয়া ম্যাডাম এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি চোখ দিয়ে ইশারা করে বললাম, আমার উপর থেকে উঠেন প্লিজ। রিয়া ম্যাডাম আমার কথা শুনে লজ্জা পেয়ে আমার উপর থেকে উঠে গেল। এই প্রথম আমি আজকে রিয়া ম্যাডামকে লজ্জা পেতে দেখলাম। আমি উপরে উঠে রিয়া ম্যাডামকে বললাম, একটু দেখে শুনে চলাফেরা করবেন, যদি মরার এত শখ থাকে তো রাধিকাকে বলবেন, ও আমার খাবার সাথে মিশিয়ে দিবে, পরে আমি এমনিই মারা যাব। রাধিকা আমার পিঠে চিমটে দিয়ে বলল, তুই এভাবে বললি কেন? আমি কি তোরে মারতে পারবো বল? তার জন্য আমি এত কিছু করলাম, আর আজকে তুই আমাকে এই কথা বলতে পারলে? আমি রাধিকার গাল টেনে বললাম, সরি বেবি, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দেন। রিয়া আমার সামনে থেকে সরে বলল, তোমরা এত নাটক করতে পারো? আর যাই হোক, হাঁটা চলা করার সময় একটু চোখ কান খোলা রাখবে, যাতে একজনের কারণে আরেকজনের কোনো ক্ষতি না হয়। আমি বললাম, কিরে রাধিকা, তোর ম্যাডাম কি এই কথাগুলো আমাকে বললো? তাকে বল আমাকে কিছু শেখাতে হবে না, আমি সব কিছু বুঝি। রিয়া মুখ বাঁকিয়ে বাহিরে চলে গেল আর আমরা ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি সবাই বসে আছে। আমরা গিয়ে এক কোণায় চুপ করে বসলাম। সবাইকে একসাথে দেখে বললাম, এখানে কি হতে যাচ্ছে এটাই তো বুঝতে পারছি না। রাধিকা সামনের দিকে তাকিয়ে বলল, আমি কি করে বলবো এখানে কি হতে যাচ্ছে? আমি বললাম, আজকে সবাই একসাথে খাইনি কি? রাধিকা বলল, আমার মনে হয় কি জানিস, আজ বিকালে তো আমরা সবাই চলে যাব, এজন্য হয়তো মিষ্টি আমাদের জন্য কোনো অনুষ্ঠান রাখছে, দেখিও কি করে। ধীরে ধীরে সবাই চলে আসলো। মিষ্টি সবার সামনে গিয়ে মাইকে বলতে লাগলো, আমরা যদি বড় কোনো ফ্যামিলি হয়ে থাকি তাহলে সবসময় আমরা এই অনুষ্ঠান করে থাকি, আর আপনারা একই অফিসে চাকরি করেন, সবাই তো একটা ফ্যামিলির মতো। তবে আজকে আমি একটা কথা বলতে চাই, আজকের জন্য সবাই সবকিছু ভুলে যাবেন। অতীতে কে কার সাথে ঝগড়া করেছেন কি না করেছেন এগুলো কিছুক্ষণের জন্য ভুলে যাবেন, ঠিক আছে? এখন আমরা আমাদের কাজ শুরু করি। মিষ্টি এই কথা বলে কলম দিয়ে কি জানি লিখতে লাগলো। কি জানি ও আজ কি করবে, তবে কি ও করে কে জানে। মিষ্টি আবার বলতে লাগলো,
এখানে শুধু মেয়েদের হাতে একটা করে রাবার মার্বেল দেওয়া হয়েছে। 5 জন করে ছেলে দাঁড়াবে আর মেয়েদের চোখ বেঁধে দেওয়া হবে। চোখ বেঁধে দেওয়ার পর ওরা রাবার মার্বেল ছেলেদের দিকে ছুঁড়ে মারবে। যার মার্বেল যার উপর গিয়ে পড়বে সে হবে আজকে অনুষ্ঠানের কাপড় সঙ্গী, যা বলতে পারেন খেলার সঙ্গী। পরে তার সঙ্গীকে কোলে নিয়ে 5 রাউন্ড দৌড়াতে হবে। যেই অনুষ্ঠানে প্রথম হবে তাকে একটা বই পুরস্কার দেয়া হবে। এখন তাহলে অনুষ্ঠান শুরু করা যাক। মনে মনে বললাম এই কাম সারছে, কেন যে এখানে আসতে গেলাম, কি সব ফালতু অনুষ্ঠানে প্রতিযোগিতা রাখছে ওরা। এগুলো কোনো অনুষ্ঠান হলে বলবে কে কে নাচতে পারো, কে কে গান গাইতে পারো, এইগুলা বললে না হতো। কিন্তু এসব না করে দৌড়াদৌড়ি প্রতিযোগিতা শুরু করছে। আমি এসব খেলতে পারবো না বাবা, এর থেকে বরং বসে থাকি এটাই ভালো। আমি চুপচাপ বসে আছি। রাধিকা আমার পাশ থেকে উঠে গেল। সামনে রিয়া ম্যাডামকে সহ 5 জনের চোখ বেঁধে ওদের হাতে মার্বেল দেওয়া হয়েছে। মিষ্টি সামান থেকে আমার কাছে এসে বলল, এখন তো আপনার বসে থাকলে হবে না, যান গিয়ে দাঁড়ান। আমি মিষ্টির দিকে তাকিয়ে বললাম, তোর অনুষ্ঠান তুই কর, এসবের প্রতিযোগিতা দরকার ছিল তুই বল। মিষ্টি আমার হাত ধরে টেনে তুলে বলল, দরকার নেই জানি, কিন্তু আমার এখানে কিছু দরকার নেই, আমাদের মালিকের অর্ডার আছে যে। আমি বললাম আচ্ছা ঠিক আছে বুঝলাম, এখানে আমি ছাড়া আরো অনেক ছেলে আছে, দেখো তুই ওদের নিয়ে দাঁড় করা। রিয়া বলল, আরে বাবা হবে না তো, লিস্টে প্রথমে তোর নাম আছে। আমি বললাম নাম থাকলে কি আমাকে যেতে হবে, আমার জায়গায় অন্য কাউকে নিয়ে নি। মিষ্টি আমার চোখের উপর মায়াবী দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি জানি তুই আমার সম্মান নষ্ট হতে দিবি না, আর আমার জন্য তো এইটুকু করতে পারবি নাকি। আমি দাঁড়িয়ে বললাম, তো তুই চোখ বেঁধে দাঁড়িয়ে পর, আমি তোরে কোলে নিয়ে দূর প্রতিযোগিতা দেব। আমার কথা শুনে মিষ্টি বলল, শক্ত ছিল রে, কিন্তু আমি পারবো না। আমাদের না করেছে মালিক, আজকে আমাদের বস নাই দেখে তো সবকিছু আমাকে করতে হচ্ছে। এখন কোনো সময় নষ্ট করিস না, চলতো। মিষ্টি আমাকে টেনে কয়েকটা ছেলের সাথে দাঁড় করিয়ে দিল। আমাকে আবিরের পাশে দাঁড় করিয়ে ছিল, কিন্তু আমি ওর পাশ থেকে সরে অন্য পাশে চলে গেলাম। আবির শুধু আমার দিকে তাকিয়েছিল, কিছু বলতে পারে নাই। মিষ্টি এবার বলল, সবাই একসাথে মার্বেল ছুঁড়ে মারো। আর মিষ্টি আমাদের বলল, তোমরা চোখ বন্ধ করে থাকো। কি আর করার, মিষ্টি কথা তো শুনতে হবে নাকি। চোখ বন্ধ করার পর একটা মার্বেল আমার উপর এসে পড়লো। মার্বেলটা নিচে পড়তে চোখ খুলে ওটা নিজে হাতে নিয়ে নিলাম। তবে মার্বেলের কালারটা ছিল নীল রঙের। এই নীল রংটা হলো আমার ফেভারিট কালার। যাক, এখন দেখে কোন মেয়ের সাথে আমার জুটি মিলেছে। মিষ্টি মাইকে এক এক করে সবার নাম প্রকাশ করলো। শেষে আমার নামের সাথে রিয়ার নামে প্রকাশ করলো, আর বললো যাদের নাম প্রকাশ করা হয়েছে তারা যেন এসে তাদের পাশে দাঁড়ায়। আমি হাত উপরে তুলে বললাম, মিষ্টি আমার পেট ব্যথা করছে, আমি এই খেলা খেলতে পারবো না, আমাকে মাফ করো। মিথ্যা বললাম, কারণ রিয়ার সাথে খেলার ইচ্ছা নাই আমার। মিষ্টি বলল, আজকে যত কিছু বলো না কেন হবে না, এখন সবাই সবার জায়গায় গিয়ে দাঁড়াও, খেলা শুরু। ধুম, কি যে বিপদে পড়লাম, যা আমি চাই না এই বিপদে এসে আমার উপর পড়ে। কি যে করব। আমি ধীরে ধীরে হেঁটে রিয়ার পাশে যাচ্ছি। তবে রাধিকা অফিসের জন্য একটা ছেলের সাথে পড়েছে, আর ওপর দিকে আবিরের আগে শুধু ফুলছে, কিছু বলতে পারছে না। আমি রিয়ার পাশে দাঁড়াতে রিয়া বলল, তোর কি আমার সাথে পড়তে হলো, অন্য কারোর সাথে পড়তে তো পারিস না। আমি বললাম, আমিও তো এটাই চাইছিলাম যে অহংকারী কোনো মেয়ের সাথে যেন আমি না পড়ি। তাহলে আমি এক কাজ করি, মিষ্টিকে বলি আমি যেন আমাকে অন্য কারোর সাথে দিতে, কেমন। তবে অবাক করার বিষয় হলো, রিয়া আমার কথা শুনে আমার হাত ধরে ফেললো আর বলল দরকার নেই। মিষ্টি আবার আমাদের উদ্দেশ্য করে বলল, যে যার হাতে পড়েছে তারা যেন তাদের কোলে নিয়ে রেডি থাকে। এদিকে আমি মিষ্টির কথা শুনে দাঁড়িয়ে আছি। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই, বিপদ কোলে নিয়ে দৌড় প্রতিযোগিতা দেব। রিয়াও চুপ করে দাঁড়িয়ে আছে, কে যে কি করবো এটাই বুঝতে পারছি না। এবার মিষ্টি আমার দিকে তাকিয়ে এসে বলল, দেখ লাদেন, সময় কিন্তু নষ্ট করবি না, ঝগড়া আছে তোদের মাঝে বানলাম, কিন্তু আজকের জন্য কোনো ঝামেলা চাই না আমি। আর আমাদের মালিক তিনি ভিডিও কলে কিন্তু সবকিছু দেখছেন। রিয়াকে শুনিয়ে আমি মিষ্টিকে বললাম, মিষ্টি রিয়া জায়গায় তুই হলে আয় না, তোরে আমি কোলে নিতে পারবো। রিয়া বলল, দেখ লাদেন, এখন কিন্তু মায়ের খাবি বলে দিলাম, সবাই কিন্তু দাঁড়িয়ে আছে। আমি আমার গালে এগিয়ে দিয়ে বললাম, তুই বুঝে আমাকে মারতে পারবি মিষ্টি, মেরে দেখা আমাকে। মিষ্টি আমার চুল ধরে বলল, জানি না তোর দিকে তাকালে কেন মায়া লাগে। আজকে যদি এই মেয়ের জায়গায় আমি থাকতাম তাহলে নিজকে কতটা ভাগ্যবান মনে করতাম জানিস। মাঝে মাঝে বলতে ইচ্ছা করে যে। রিয়া মিষ্টিকে থামিয়ে দিয়ে বলল, ম্যাডাম আপনার কাজ গিয়ে আপনি করেন, এখানে এসে লাইন মারার দরকার নেই, এখান থেকে যান, আমরা আমাদের বিষয়টা দেখছি। রিয়ার কথা শুনে মিষ্টি মন খারাপ চলে গেল। মিষ্টি যেতে রিয়া আমাকে বলল, আমাকে কোলে নেন। আমি বললাম, আমি পারবো না, আমি অপরিচিত কাউকে কোলে নিব না। রিয়া বলল, দেখো লাদেন, এখানে সবাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য, আমাদের মাঝে ঝগড়া আছে সেটা শুধু আমাদের মাঝেই, আমাদের জন্য ওরা কিভাবে দাঁড়িয়ে থাকবে। বিপদে পড়েছে যেহেতু, বিপদ থেকে তো উদ্ধার হতেই হবে নাকি। উপায় না পেয়ে আমি রিয়াকে কোলে নিলাম। আজকে আমি আমার শত্রুকে কোলে নিচ্ছি, না জানি কখন যে পেছন থেকে ছুরি
ছুরি ঢুকিয়ে দেয়। সেই লম্বা মাঠ তৈরি করছে মিষ্টি, আমার মনে হয় না কেউ 5 রাউন্ড দৌড়াতে পারবে, তার আগে পড়ে যাবে সবাই। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। রিয়া আমার কোলে ওঠে, আমার দিকে তাকিয়ে বলল, ভুল করলে আমি করছি, আর এটাও জেনে বুঝেও করেছি, কিন্তু বড় কথা হলো তুই তো আর মরিস নাই, বেঁচে আসস। তবে আজকে শুধু এইটুকু বলতে চাই, মানুষ তো সবসময় আর একরকম থাকে না। সেদিন আমি তোর চোখে আমি বললাম এত কথা বলে নিচে ফেলে দেবো, কিন্তু বলে দিলাম পরে কোমর ভেঙে বাড়িতে বসে থাকবেন, আর আমি আপনাকে কখনোই বিশ্বাস করি না। আমি জানি আপনি যে কোনো সময় আমার পিঠে ছুরি ঢুকে দিতে পারেন, এইটুকু যে আপনাকে দিতে হবে আমি এটা জানি, কারণ আপনি আমার উপর প্রতিশোধ নিতে অন্ধ হয়ে গেছেন। আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, এটা জানি। এখন তো আমি আপনার চোখের সামনে আছি, এজন্য প্রতিশোধ নিতেও ভালো লাগে। তবে যখন আমি থাকবো না তখন বুঝবেন আমার মতো কেউ আপনাকে ঝাঁপিয়ে বাঘের পেট থেকে বাঁচাবে না। তবে আফসোস লাগে এই জায়গায় যে মানুষের জন্য এত কিছু করলাম, আর শেষে সে আমার পিঠে ছুরি মারলো। আমার কথাগুলো শুনে রিয়া চোখ বন্ধ করে দিল, ও কোনো কথা বলছে না, হয়তো আবার নতুন করে কোনো প্ল্যান করছে কিভাবে আমাকে মারবে। হায় রে মানুষ। মিষ্টি সবার উদ্দেশ্যে বলল, আজ পর্যন্ত এই প্রতিযোগিতায় জিতেছে মাত্র 2 জন পারফেক্ট জুটি, আর এখান থেকে কে হবে সেই পারফেক্ট জুটি আমরা তা দেখতে চাই। তা এখন থেকে শুরু করা যাক। মিষ্টির কথা শুনে শুধু বললাম, মিষ্টি তুই তো আমাকে চিনিস নাই, আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই নাই, কিন্তু তুই আমাকে নিয়ে এলি, এখন দেখ আমি কি করি। মিষ্টি যখন আমাদের শুরু করতে বললো তখন আমি রিয়াকে কোলে নিয়ে হাঁটতে লাগলাম, আর সবার দৌড়াতে লাগলো। রিয়া আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি কারো কাছে কোনো কিছু চাই না, আমার টাকা আছে তো আমি ইচ্ছা চাই করছি। আজকে মিষ্টি একটা বই পুরস্কার দিবে, বইটা কোনো এক রোমান্টিক ভালোবাসা নিয়ে লেখা হয়েছে, আর এই বইটি আমার খুব পছন্দ হয়েছে। তুই কি আজকে আমাকে এই বইটা নিয়ে দিবি? এটা চাও তোর কাছে আমার। মিষ্টির কথা শুনে একটা হাসি দিয়ে বললাম, কত মানুষের কত উপহার করলাম, আজকে এটা পারবো না কেন? তবে আমার পিঠে এখন ছুরি ঢুকিয়ে দিবে না আবার? আগে দৌড়ে আপনাকে জয়ী করি, যখন দেখবেন আমি জয়ী হয়ে গেছি তখন ঢুকিয়ে দিন। আমি জানি আপনি সাথে ছুরি নিয়ে আসছেন। এই কথা বলে রিয়াকে নিয়ে দৌড়াতে শুরু করলাম। আজকে যে করে হলে হোক আমার এই অনুষ্ঠানে প্রথম হতেই হবে। হয়তো রিয়া আমার ওপর প্রতিশোধ নেবে, কিন্তু ও একটা বই চেয়েছে আমার কাছে, আমি কি ওটা ওকে এনে দিতে পারবো না? আমাদের আবার মন ভালো ভাই, কেউ যদি মন খুলে আমার কাছে কিছু চায় আর সেটা যদি আমি দিতে না পারি, তাহলে এই জিনিসটা নিজের জন্য খুব কষ্টদায়ক হয়। দেখতে দেখতে 5 জনের ভিতরে 3 জন পড়ে গেল, এখন আবির আর শুধু আমি আছি। আবির আমার একটু আগেই এগিয়ে আছে, তবে আমি যে দৌড়াচ্ছি আমার শরীর থেকে ঘামের ফোঁটা রিয়ার উপরে পড়ে গেছে, কিন্তু আজকে কোনো কিছু বলছে না। সেদিন তো ওনার পাশে বসার জন্য আমাকে কত কথা শুনিয়ে দিলেন, আর আজকে উনি শুধু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। বুঝলাম না আজকে ওনার কি হয়েছে। শেষ রাউন্ড আবির আবার গিয়ে এগিয়ে আছে। রিয়া ম্যাডাম এবার বলতে লাগলো, লাদেন আমি জানি তুমি পারবে, আর মানুষ এমন কোনো কাজ নাই যে তার বউ যদি তার পাশে থাকে তাহলে সে সেটা কখনো করতে পারবে না। রিয়ার এই কথাটা আমার কানের কাছে বাজতে লাগলো। ও বললোটা কি? রিয়ার কথার ঠেলায় আমি আবিরকে পাশ কাটিয়ে চলে গেলাম আর ফার্স্ট হয়ে গেলাম। রিয়াকে আমি কোলে নিয়ে নামিয়ে হাঁপাতে লাগলাম, আমার শরীর থেকে টপ টপ করে ঘামের ফোঁটা নিচে পড়ছে। হঠাৎ করে রিয়া ম্যাডাম উনি ওনার নিয়ে আমার কপালে ঘাম মুছে দিতে লাগলো। এই দেখে সবাই হা করে আমার দিকে তাকিয়ে আছে। আমি রিয়া ম্যাডামের হাতে ধরে বললাম, সব জায়গায় সবসময় সবকিছু হয় না, আর এখানে সবাই জানে যে আপনি আমাকে মারতে সবসময় আমার পিছনে পড়ে থাকেন। আজকে এসব করার জন্য সবাই মনে করবে আপনি আমার সাথে ভালো ব্যবহার করতে শুরু করেছেন। তবু কেউ চিনুক আর না চিনুক আমি আপনাকে ঠিকই চিনি। সুযোগ পেলে যে আপনি পিছনে ছুরি ঢুকিয়ে দিবেন আপনাকে সবাই হয়তো বিশ্বাস করতে পারে, কিন্তু আমি না। আপনার সাথে থাকতে থাকতে আপনাকে আমার ভালো করে চেনা হয়ে গেছে। এই কথা আছে না, মানুষ হয়তো উপর থেকে পরিবর্তন হতে পারে, কিন্তু ভিতর থেকে সে চাইলেও পরিবর্তন হতে পারে না যদি তার মন মানসিকতা চেঞ্জ না হয়। এই কথা বলে আমি মিষ্টিকে বললাম, মিষ্টি আমার পুরস্কারটা ওকে দিয়ে দাও, আমার এসবের দরকার নেই। সবার সামনে রিয়াকে এসব বলায় রিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, হয়তো অপমানিত বোধ করছে। ও হলে হয়েছে, তাতে আমার কি? ওর এসব অভিনয় আমার ভালো করে জানা আছে। পরিস্থিতি সামলাতে মিষ্টি বলল, আজকে আমাদের অনুষ্ঠানে বিজয়ী হয়েছে রিয়া ম্যাডাম আর আমাদের বীর পুরুষ লাদেন। মিষ্টির মুখ থেকে বীর পুরুষ শব্দটা শুনে বেশ ভালোই লাগলো। আমি গিয়ে রাধিকার পাশে গিয়ে বসলাম। রাধিকার পাশে বসতে রাধিকা বলল, এমনটা না করলেও পারতি, সবার সামনে এইভাবে অপমান করতে হলো। তুই দেখলি উনি আজকে তোরে কিছু বলে নাই, একটু আদর করছিল, করতে দিতি। আমি বললাম, তুই কি আমারে পাম দেশ?
না আমার সাথে মজা করিস এটাই বুঝি না। রাধিকা বলল, আরে তোরে তো আমি ভালো কথাই বলছি। আমি বললাম, এগুলা যে আপনার ভালো কথা আমি খুব ভালো করে জানি। রাধিকা বলল, তবে লাদেন তুই আবিরকে পাশ কাটিয়ে যখন গেলি তখন যে আমার কতটা ভালো লাগছে বলার বাইরে। আমার বিশ্বাস ছিল তুই পারবি। আমি বললাম, আমি ইচ্ছা করে প্রথম হারছিলাম, কিন্তু রিয়া ম্যাডাম বলল ওনার নাকি এই বইটা খুব পছন্দের, এর জন্য পরে দৌড় দিলাম। রাধিকা বলল, দেখিস আবার ওনার মায়ে পড়িস না। আমি বললাম, তোরে বলছে। রাধিকা বলল, থাক থাক আর বলতে হবে না, বুঝি বুঝি। আমি বললাম, মাথায় দিব নাকি কিন্তু রাধিকা। হঠাৎ করে দরজা ঠেলে কয়েকটা ছেলে ভিতরে ঢুকলো। ছেলেগুলোকে দেখে মিষ্টির সাথে বলল, ওরা এখানে চাঁদা নিতে এসেছে, আর সাবধান ওদের সাথে কেউ ঝগড়া করবে না। এখানে যারা আছে সবাই তো চাকরি করে, সবার জীবনের মায়া আছে, তাই ওদের সাথে যেন কারো ঝগড়া না হয় আমি সেই আশাই করি। সবাই 100 করে টাকা দিয়ে দাও, নইলে ওরা ঝামেলা করবে। মিষ্টি যখন কথা বলছিল তখন ওর মুখে কিছুটা ভয়ের ছাপ দেখতে পেলাম। হয়তো যারা এখানে চাঁদা নিতে এসেছে তারা খুব ভয়ঙ্কর। থাক, আমাদের অযথা ঝগড়া করার কোনো লাভ নেই। পকেট থেকে 100 টাকা বের করে ওদের হাতে দিয়ে দিলাম। একটা ছেলের হাতে আবার পিস্তলও আছে। সবার কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু রিয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। যার হাতে পিস্তল ছিল সেই ছেলেটা রিয়াকে বলল, আমরা এখানে কোনো ঝামেলা করব না, তোদের বলার পর সবাই টাকা দিলি, কিন্তু তোর গলার চেনটা আমার খুব পছন্দ হয়েছে, ওটা আমাকে দিয়ে দে। রিয়া ভয় পেয়ে বলল, প্লিজ এটা আমি দিতে পারবো না, এটা আমাকে আমার আম্মু দিয়েছে, এমনটা করবেন না প্লিজ। ছেলেগুলো ধমক দিয়ে বলল, তোরে আমরা যেটা বলছে সেটা কর। রিয়া ভয় পেয়ে ওদের কথা শুনে কান্না করে দিল। গলার চেনটাও দিতে চাচ্ছে না, হয়তো ওটা ওর খুব প্রিয়। সবাই ভেবে পেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, মিষ্টি পর্যন্ত কিছু বলছে না। আমি দাঁড়াতে রাধিকা আমার হাত ধরে বলল, তোর পায়ে পড়ি, তুই যা বলিস পরে বলিস, ওরা তোকে মেরে ফেলবে। আমি রাধিকার কথা শুনে ওদের সামনে গিয়ে বললাম, প্লিজ বড় ভাই এমনটা করবেন না, ওর আম্মু হয়তো ওটা ওকে দিয়েছে এজন্য দিতে চাইছে না। এই কথা বলে আমি পকেট থেকে আমার ফোনটা বের করে ওদের দিয়ে বললাম, ভাই এই চেনের বদলে ওটা নিয়ে যান, তাও ওর কাছ থেকে এটা নেবেন না। ছেলেগুলো আমার কাছ থেকে ফোনটা নিয়ে বলল, তোর সাহস আছে বলতে হবে, আজ পর্যন্ত কেউ ভয় আমাদের সাথে কথা পর্যন্ত বলে নাই, দেখলে ভয়ে কাঁপতে থাকে। আর তুই থাক, তোরে কিছু বললাম না, আর চেনের বদলে ফোনটা নিয়ে গেলাম। পরে এই মেয়েকে বলিস টাকা দিয়ে দেবে। একটা ছোট জিনিসের জন্য তুই তোর ফোনটা দিয়ে দিলি। আমাদের চোখে সত্যি তুই খুব ভালো ছেলে, যদি কোনোদিন কোনো বিপদে পড়িস আমাদের বলবি। এখন আমরা গেলাম। এই কথা বলে ওরা চলে গেল। রিয়া ম্যাডাম শুধু কান্না করতে লাগলো, কিছু বলছে না। আমি আবার গিয়ে আমার জায়গায় বসলাম। ছেলেগুলো যেতে না যেতে বাইরে একটা মাইকো এসে থামলো। এখন আবার কে আসলো এই অসময়ে? হঠাৎ করে বাইরে প্রাইভেট কার আসার কারণে সবার নজর ওইদিকে। তবে মাইকুর দরজা খুলে যারা বের হলো তাদের দেখে বেশ অবাক হলাম। ভিতর থেকে আমার বাবা, রিয়ার বাবা, আপু আর রিয়ার বড় বোন সুমি। ওদের দেখে আমি সত্যি বোকা হয়ে গেলাম। রাধিকার সাথে বসেছিলাম, কিন্তু ওদের এখানে দেখে দাঁড়িয়ে গেলাম। বাবা কিভাবে জানে যে আমি সুন্দরবনে ঘুরতে আসছি? আমার সাথে করে রিয়ার বাবাকেও নিয়ে এসেছে। সবাই একসাথে মিলে ভিতরে ঢুকলো। রিয়া ওর বাবাকে দেখে একটু এগিয়ে গেল। রিয়া ওর বাবার সামনে গিয়ে বলল, বাবা তুমি এখানে? রিয়ার কথা শুনে ওর বাবা ঠাস করে ওর গালে একটা চোর বসিয়ে বলল, তোরে তো আমার মেয়ে বলতে ঘৃণা হচ্ছে। আজকে আমি নিজ কানে যা শুনলাম আমি তো বিশ্বাস করতে পারছি না। তুই কিভাবে একটা ছেলের উপর এত অত্যাচার করতে পারিস? ও তো বাইরে কোনো ছেলে না। যে ছেলে তোরে বিয়ে করেছে তাকে কিভাবে তুই এত অত্যাচার করতে পারিস? বিয়ে হবার 6 মাস পর ডিভোর্স হয়, আর তার আগে তুই এই ব্যবহার? সি সি সি, তোর তো আমার মেয়ে বলতে ঘৃণা হচ্ছে। আজকে তুই এই ছেলের সাথে যে ব্যবহারগুলো করছিস না, আমার কলেজায় লাগলো কথাগুলো শুনে। ও তো তোর বিয়ে করতে চায় নাই, কিন্তু ওর বাবা জোর করে ওকে বিয়ে করতে নিয়ে আসছিল, তাও আবার তার প্রেগনেন্ট বোনকে বিয়ে করতে। চিন্তা করে দেখ ওর বাবার মানসিকতা কত ভালো। আর আজকে তুই তার ছেলের সাথে এমন করিস? ওকে মারতে পর্যন্ত একবার চিন্তা করিস না? লন্ডনে পড়াশোনা করে নিজেকে খুব বড় মনে করিস না? অনেক বড় হয়ে গেছিস তাই না? অনেক হয়েছে আর না। নে এই কাগজে তুই সাইন কর। তোর মতো মেয়েকে আমার দরকার নেই, আমি তোরে ত্যায্যপুত্র করলাম। চলবে তো? গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, পরবর্তী পার্টটা তাড়াতাড়ি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।